আমাদের রাজ্যের স্তরে যে সংগঠক যারা আমাদের পরিচালনা ব্যবস্থার সঙ্গে প্রশাসনিক ব্যবস্থার সঙ্গে জুড়ে আছে তাদের কাছেও আমরা এই বিষয়টাকে তুলে ধরি। যদিও ইরিগেশন দপ্তর থেকে একটি চিঠি আমাদেরকে পাঠানো হয়েছিল যে আপনাদের বিষয়টা আমরা দেখছি, পরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো, কিন্তু সেই কার্ডার চিঠির উত্তরে আমরা আর কোনো কথা পাই। যাই হোক, যখন কলকাতা কর্পোরেশন কমিশনারের পক্ষ থেকে আমাদের চিঠি ফোন করা হলো, আমরা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিচার করছে, আমাদের সঙ্গে কথা বলার দিকে আহ্বান জানিয়েছে। আমরা সঙ্গে সঙ্গেই রেসপন্স করি, এটাকে আমরা খুব পজিটিভ একটি অ্যাপ্রোচ বলেই মনে করেছি। দিয়ে আমরা কথা বলায় ইঞ্জিনিয়ারিং পার্ট নিয়ে কিছুটা অন্তর্বাবু আমাদের কাছে অবহিত করার, তিনি বলেন তারা কী করছেন, কীভাবে করছেন ইত্যাদি বিষয়। সেটা মোটামুটি আমাদের একটা ধারণার মধ্যে ছিল, যদিও ইঞ্জিনিয়ারিং পার্টটার কোনো ধারণা, কারণ এর মধ্যে একটু জানিয়ে রাখা দরকার আমাদের গণতান্ত্রিক অধিকার এবং আইনত যে অধিকারগুলো আছে তার মধ্যে দিয়ে আরটিআই একটি গুরুত্বপূর্ণ আইন আমাদের ভারতবর্ষের মানুষের জন্য এসেছে। এই আরটিআই অনুসারে আমরা লাগাতার চিঠি দিয়েছি, আরটিআই করে জানতে চেয়েছি যে এই যে ব্যারেজ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এই ব্যারেজ পরিকল্পনার পরিবেশগত প্রভাব কী আছে, এই ব্যারেজ পরিকল্পনার ফলে তার কী এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হচ্ছে এবং দক্ষিণবঙ্গের সঙ্গে তার কী ইম্প্যাক্ট হচ্ছে পরিবেশগত প্রভাব, সেটা আমরা জানতে চেয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সেই আরটিআই উত্তর আমরা পাইনি। তো এই সমস্তটা নিয়েও যখন টিএমসির পক্ষ থেকে আমাদের সঙ্গে কথা বলার প্রস্তাব রাখা হলো, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং আমরা চাই ওনারা যে কথা আমাদেরকে বলেন, যে যুক্তিগুলো আমাদের কাছে রাখেন, সেই যুক্তিগুলোর মধ্যে কোথাও আমরা যে প্রশ্নগুলোকে করছি সেই প্রশ্নগুলোর উত্তর পাইনি। আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী তপনবাবু, সেই সবাই ছিলেন, আরও বিস্তারিত আপনাদের কাছে বলব। আমি খালি এইটুকু বলে আমার জায়গাটাকে শেষ করছি, সেটা হচ্ছে আমরা বেসিক কতগুলো প্রশ্ন রেখেছিলাম। এক, এই ব্যারেজ করার ফলে তার পরিবেশগত প্রভাব কী হবে, তার দীর্ঘকালীন প্রভাব কী হবে, সে প্রশ্নের উত্তর দেননি। একটি জোয়ার ভাটা তার একটা স্বাভাবিক নিয়ম, সেই স্বাভাবিক নিয়মেই আমাদের যে জলপ্রবাহ সেটা বজায় থাকে। একটা ওখানে যদি নির্মাণ হয়, একটি কংক্রিটের নির্মাণ হয়, তার দৈর্ঘ্য যাই হতে পারে, তার উচ্চতা যাই হতে পারে, তার গেটের সংখ্যা যাই হতে পারে, যে কোনো নির্মাণ এই জোয়ার ভাটাকে বিপদের মধ্যে ফেলে, জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করাটা আমাদের এই নদীর জলপ্রবাহের জন্য ঠিক। তৃতীয় প্রশ্ন আমাদের যেটা খুব বলার চেষ্টা করেছি আমরা, যেটা হচ্ছে আমাদের কলকাতার শহরের বাস্তবতা হচ্ছে আমাদের সোয়ারেজ সিস্টেমটা কমন, অর্থাৎ বৃষ্টির জল বয়ে নিয়ে যাওয়া, নিকাশির জল, স্ট্রম ওয়াটার যেটাকে বলে, আর ড্রেনের জল, এই দুটো একই সঙ্গে একই পথে যায়। এটা আমাদের কলকাতা শহরের বাস্তবতা, এখানে আর অন্য কোনো উপায় নেই, যা আমাদের শহর যেভাবে বড় হয়েছে সেই নিয়মে। তো এই সোয়ারেজ জল এবং নিকাশি জল যখন বর্ষার সময় হবে, আমরা সরকারের পক্ষে যখন বলা হচ্ছে যে বর্ষার সময় শুধুমাত্র আমরা জলটাকে আটকাবো, এবং সময় আটকাবো, তাহলে বর্ষার সময় যে সময়টা আমরা জানি এসটিপি কাজ করে, এসটিপি করা হচ্ছে সেই তরফে সরকার জানি যে আমাদের তারা গ্রহণ করেছে, অর্থাৎ এনএমসিজির যে প্রজেক্ট, সেটা 3টে এসটিপি কলকাতার এই অংশের জন্য, এই অংশের দূষণ মোকাবিলার জন্য তৈরি হচ্ছে। তো এসটিপি বর্ষার সময় কাজ করে না, তাহলে বর্ষার সময় আপনি আবার গেটটাকে আটকাবেন, জোয়ার ভাটা বর্ষার সময় থাকবে না। বর্ষার সময় যদি নিয়ন্ত্রণ করি, তাহলে আমার তো সেই নদীটার যেটুকু অংশ কলকাতা শহরের মধ্যে যে অংশ, সেই শহরের অংশে আবার দূষণের মাত্রা বেড়ে যায়, সেটা কিন্তু হচ্ছে। এবং আপনারা জানেন কিছুদিন আগে একটা নিষ্কাশন বা এই নিকাশি সংস্কারের কাজ হয়েছিল, সেই সংস্কারের পরে যে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোর বেশ কিছু চাষের সুবিধা, বেশ কিছু জায়গায় মৎস্যজীবী যারা মূলত ময়লা জলে চাষ করে, পূর্ব কলকাতা জলাভূমি এলাকার যে অংশ, সেই ময়লা জলে চাষ করার যে গঙ্গা, এটা তো একটা বিশাল সারা ভারতবর্ষের প্রজেক্ট, শুধু আমাদের রাজ্যের না। এটা হয়েছে একদম উত্তরাখণ্ড থেকে শুরু করে একদম আপনাদের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে এই যে পুরো বিষয়টা একটা বড় প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে যারা তৈরি করেছে তারা কেন এই ব্যালেন্সটা রাখবে না, এটা একটা প্রশ্ন আমরা করেছিলাম, তার উত্তর কিন্তু ওরা দিতে পারে। এবং এই ব্যালেন্সটা করা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টের রাখবে। কেন না, কলকাতায়
গঙ্গার জল এই যখন বেশি বন্যা হয় জল জমে যায় বলে এইটা যদি রোখা যায় তাহলে নাকি গঙ্গা থেকে জল ঢুকবে না আর বন্যা আমাদের পানি হবে। এটা সম্পূর্ণ ভুল তথ্য আমাদের মনে হচ্ছে। এবং কেন ওই মানে গঙ্গা অ্যাকশন প্ল্যানের মধ্যে কেন ব্যাসটা রাখা হবে না? হঠাৎ পশ্চিমবঙ্গ সরকার বলা ভুল কলকাতা কর্পোরেশন সেই একটা ব্যারেজ করার পরিকল্পনা কেন হঠাৎ? একটা সাময়িকভাবে ওরা চাইছে যে ওই মাঠের কিছু কালীঘাট বা এই অঞ্চলগুলোতে ওই তখন সারাসারি বান আছে সেটাকে হয়তো আটকাবে না, সেটাও না। এই সারাসারি বানটা ওরা কিন্তু আটকানো যাবে না। তাছাড়া গেটটা যদি বন্ধ করে দেয় স্বাভাবিক কারণে যে গঙ্গায় জল চলাচলটা কমে যাবে এবং কমার পরে সিলটেশন কিন্তু আরও বেশি হবে এবং এই জায়গাগুলো কিন্তু আমাদের সার্ফেস যখন যাবে সেই জলগ্রহণ ক্ষমতা কিন্তু আরও কমে যাবে। আমাদের বিষয়টা হচ্ছিল আমরা যদি পুরো আদিগঙ্গাটাকে আমরা রিভাইভ করতে পারি, জলের চলাচলটা যদি রাখতে পারি, যখন বর্ষার জল আসে বা সারাসারি যে বানটা আসে সেটা তো বেশি দিন পর্যন্ত যেতে পারছে না, আগে মহামায়তলা তার আগে গড়িয়া পর্যন্ত আটকে যাচ্ছে, তার ফলে জলটা চুপ করছে। আমরা চাইছি যে পুরোটাই রিভাইভ করা। এই আদিগঙ্গার যে রূপটা আছে এবং কালীনালার রূপ, এই দুটোকে যদি রিভাইভ করা যায়, গঙ্গার যদি এই জলটা চলাচল করে স্বাভাবিক কারণে প্রকৃতির যে নিয়ম অনুযায়ী আমরা এই গঙ্গাগুলোকে রিভাইভ করতে চাইছি। এটা প্রকৃতির নিয়ম বলতে পারেন যে প্রকৃতি ওখানে যাচ্ছিল, আমরা কেন এটাকে রিভাইভ করবো না? এই রিভাইভ করে যদি আমরা বিদ্যাধরী নদী পর্যন্ত নিয়ে যেতে পারি, যত টাকা ওখানে খরচ হচ্ছে, আমাদের প্রশ্ন ছিল, আমরা বলেছিলাম যত টাকা ব্যারেজের জন্য আপনারা খরচ করছে সেই খরচটা আমরা এইটাকে রিভাইভালের জন্য খরচ করি না, তাহলে তখন জল যাওয়ার কোনো প্রশ্ন নেই। শুধু তাই না, এই যে এই জায়গাটা পরিবেশ এবং তার যে বাস্তুতন্ত্র, এই বিষয়টা তারা পরিবর্তন করে, এই বিষয়টা নিয়ে প্রশ্ন কিন্তু তারা কোনো উত্তর দিতে পারে। স্বাভাবিক কারণে আমি বেশি যাব না, সেটা হচ্ছে এই যে টোটাল প্ল্যানটার মধ্যে একটা অবৈজ্ঞানিক বিষয়, পুরোটার অবৈজ্ঞানিক বিষয় জড়িয়ে কেন রয়েছে তার উত্তর, আমাদের যে প্রশ্নগুলো অনেক কিছু উত্তর আমরা সেগুলো পাইনি। উনি রয়েছেন দীপঙ্কর সিনহা গেছিলেন, তাপস দাস হচ্ছে। আমরা যে আরটিআই করে যেটা আমরা বলেছিলাম যে আপনাদের টিপিআরটা দেওয়া, ডিটেল প্ল্যান যে রিপোর্ট সেটা দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সেটাও কিন্তু আমাদের দেওয়া হয়। যেটা আরটিআই করে যেটা এগুলো পাওয়ার কথা আমরা এখন করি আরটিআই করে। স্বাভাবিক কারণেই আমরা পরীক্ষাটা দাঁড়িয়ে যে প্রশ্নগুলো উত্তর আমরা পাইনি এবং না পাওয়ার পর আমাদের মনে হচ্ছে আমরা সঠিক জায়গায়। আমরা যে আন্দোলনটা করছি ওখানটা দাঁড়িয়ে, এই যে ব্যারেজ তৈরি করা যাবে না, আর প্রথম কথা একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট কোথাও আজ পর্যন্ত এই ধরনের ব্যারেজ করেছে বলে আমাদের নলেজের মধ্যে নেই। সাধারণত ইরিগেশন ডিপার্টমেন্ট এই প্রথম, হ্যাঁ, দাইঘাট যেখানে গঙ্গা থেকে আমাদের আদিগঙ্গা শুরু হয়েছে, দইঘাট গঙ্গা ঢুকছে যেখানে দইঘাট দেখবেন, আমরা বাগবাজারও দেখবেন একটা বাগবাজার সার্কুলার ক্যানেলে বাগবাজার আর গঙ্গার ওখানেও কিন্তু এরকম একটা ঢুকে আছে, যেটা একদম ওই আমাদের কলকাতা স্টেশনে গিয়ে দুটো ভাগ হয়ে একটা টালি নালা হয়ে যাচ্ছে, একটা সার্কুলার চিতপুর হয়ে, হ্যাঁ সার্কুলার ক্যানেল হয়ে ওটা কিন্তু আবার সল্টলেকের পেছনে আর দুটো মিলছে, টালিনাটা সোজা বিদ্যাধরীতে যাচ্ছে। আমাদের কলকাতার একটা বৈশিষ্ট্য আছে, আমরা যেমন গঙ্গা থেকে জল তুলি সবকটা যে পাম্পিং আমাদের ড্রিঙ্কিং ওয়াটার যে স্টেশন বর্তমান সময় হয়ে দাঁড়িয়েছে সেখানে। নমস্কার সবাইকে। আমি ইঞ্জিনিয়ারিং ব্যাপারটার আগে একটু গল্প বলি, তাহলে সবাই যেটা শুনবেন। দইঘাটের কলকাতা একসময় 100টা ঘাট ছিল, এখন সেইটা করতে করতে 42টা ঘাটে এসেছে। দইঘাটটা বলা হতো হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, কলকাতা থেকে দই আসতো, ডেয়ারি প্রোডাক্ট আসতো ওইখানে। এসে যখন কলকাতার ডেয়ারি হাউস করতে হবে, কী কী খাতে কী কী খরচা হচ্ছে সেসব কিছু লাগানো হয়নি দইঘাটে। যেখানে ব্যারেজ হবে সেখানে একটা বোর্ড লাগানো উচিত ছিল, মানুষ তাহলে জানতে পারতো। আমরা লড়াই করে করে যাচ্ছি, ওদেরকে জিজ্ঞেস করছি কী হবে না হবে, খানিকটা উত্তর দিচ্ছে না, এইভাবে কাজ হয় না। একটা প্রকল্পের বোর্ড থাকা দরকার। তবে এইটুকু বলি, আদিগঙ্গার এই কাজটা যেভাবে হওয়ার কথা ছিল আর যখন এটা শেষ করার কথা ছিল সে সময়টাও পেরিয়ে গেছে। 2025 সালের মধ্যে শেষ করার কথা ছিল। এখন ওনার সঙ্গে দীর্ঘদিন জুড়ে আছেন এবং নগর পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে নিকাশি এবং তার সঙ্গে জল ব্যবস্থাপনা। এই সবটাই একজন নির্মাণ পরিকল্পনাবিদ হিসাবে তিনি দেখেছেন, তিনি জানেন, হাতে কলমে কাজ করেছেন।
নেই। এই যে পাখি যখন নেই তখন বুঝবেন যে তার সেই সারিতে মানুষ দাঁড়িয়ে আছে, মানুষও থাকবে না। আজকে পাখি জন্তুর উপর দিয়ে যে প্রভাব হচ্ছে, কেন থাকবে না? না, আমরা যে জলধারা, প্রাকৃতিকভাবে যে জলধারা নেমে আসছিল, সেই জলধারার উপরে হস্তক্ষেপ হচ্ছে, সেটা প্রাকৃতিক চরিত্র থাকছে না। সেই জল খেয়ে, সেই জলে যে জলজ জীবন বেঁচে থাকতো, তাই তার উপরে তো পাখি বাঁচে। আপনি সেই পাখি, সেই জলজ জীবন পাচ্ছে না, যে তার খাদ্য পাচ্ছে না, সে বাঁচবে না। আর সে যখন বাঁচবে না, মাটি যখন সেই জল পাবে না, গাছপালা বাঁচবে না। গাছপালা না বাঁচলে মাটিটা শুকনো হবে, মাটিটা শুকনো হলে গাছটা উল্টে পড়বে। আর যে আমাদের যে দূষণ অতিরিক্ত বেড়ে যাচ্ছে, এবার ওই AQI 500 ছাড়িয়েছিল ডিসেম্বরে, দূষণের যে ইন্ডেক্স। এই যে ভয়ঙ্কর, দিল্লিতে আপনারা শুনেছেন দূষণের জন্য মানুষ দিল্লি ছেড়ে পালাতে চাইছে। আমাদের কলকাতা ছেড়ে পালাতে, কলকাতা ছেড়ে যদি পালাতে হয় দক্ষিণ 24 পরগনা কি বাদ যাবে? এই যে সামগ্রিক সমস্যা, আমরা এই সংকটের মধ্যে আছি। আমরা আপনাদের কাছে সেই সংকটের কথা বলছি, আপনারা এই সংকটের কথাটা মানুষের সামনে তুলে ধরুন। এটার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য নেই। আজকে একটা ব্যারেজ হচ্ছে, ব্যারেজ প্রকল্প যদি মানুষের স্বার্থে হয়, আমরা সর্বাগ্রে তার সমস্থানে যাব। আমরা বলেছি যে আমরা সক্রিয়ভাবে আপনাদের ভালো প্রজেক্টে সব রকম সহযোগিতা করব, ভলান্টারিলি করব। আজকে তার যে প্রজেক্ট না হচ্ছে, তার সঙ্গে মানুষের বাসযোগ্যতা বৃদ্ধির সঙ্গে তার সাযুজ্য নেই। তার ফলে সেটা মানুষের বিরোধী হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। যদি এই টালি নালায় জলের জোয়ার ভাটা না খেলে, তার প্রাকৃতিক যে চরিত্র যদি বজায় না রাখে, তাহলে এই অংশের পরিবেশের একটা বড় বিপদ তৈরি হবে এবং সুদূর প্রসারী বিপদ আসবে। যেমন কলকাতা আসবে, কলকাতা শহরের লাগোয়া অঞ্চলে এক ধরনের বিপদ হবে। তারপরে যে তার আমাদের পশ্চিমবঙ্গের নিম্ন দিকে, দক্ষিণ দিকের যে অংশ, সেখানেও বলেছেন অলরেডি আপনারা, সেখানেও নতুন নতুন বিপদ আসবে। এবং কলকাতা শহরে যেটা বলা হচ্ছে যে এই ব্যারেজ প্রকল্প কেন দরকার, না কলকাতা শহরে নাকি বন্যা হয়ে যায়, সেই জন্যে ব্যারেজ করতে হবে। আপনারা ভেবে দেখুন, একটা বর্তমানে যে পরিস্থিতি আছে, প্রায় 28 কিলোমিটার লম্বা একটা আদিগঙ্গা টালি নালা,